প্রায় ১৩ বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, জরুরি ভিত্তিতে ৪০,০০০ নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। সাভারে ২ বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর আগুনে পুড়ল ৪ প্রাণ, আহত কজনকে হাসপাতালে ভর্তি। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই, ৪ থেকে ৫ জন লোক মারা গেছে। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে ৪ জন ডেড বডি দেখতে পাই। অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমা বেশ কম, বাড়তি সময়ে প্রত্যাশা পূরণের আশা এনবিআর-এর। এবং উপকূলীয় উর্বর জমিতে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি, দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মুশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সরকারি হাসপাতালগুলোতে ১.৫ লক্ষাধিক টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছে মাত্র ৮,০০০। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালের সেবা বন্ধ রেখে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এই খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে ৪০,০০০ টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে ১৫০০ কোটি টাকা, যাদের বেতন ভাতা বাবদ মাসে খরচ হবে মাত্র ৮ কোটি টাকারও কম। দেলওয়ার দুলনের প্রতিবেদন। সরকারি হাসপাতালের আশপাশ ঘিরে রমরমা ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের ব্যবসা। এরই মধ্যেই মানহীন প্রতিষ্ঠানগুলোর ভুল রিপোর্টে তৈরি হচ্ছে চরম আস্থার সংকট, যে কারণে অনেকে ছুটছেন ভিন দেশে। গবেষণা তথ্য বলছে, তারপরও ২০২৭ সালের মধ্যে $১৮০ কোটি পৌঁছাবে বাংলাদেশের ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাজার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত রোগ নির্ণয়ের সুযোগ না থাকায় রোগীদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে প্রশ্ন, বেসরকারি এসব প্রতিষ্ঠান শত শত পরীক্ষা করাতে সক্ষম হলেও সরকারি হাসপাতালগুলোর কেন এত রুগ্নদশা? প্রেসক্রিপশন, অপারেশন, রোগী ভর্তি, বেড, ফ্লোরে থাকা এই লেভেল পর্যন্ত আছে, কিন্তু পরের স্তরটাতে আসলে যে এই টোটাল সেবাটা ট্রান্সলেটেড হওয়ার জন্য, রোগীর কাছে বিনামূল্যে পৌঁছানোর জন্য যে বাকি দুটো কম্পোনেন্ট পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ, এগুলো আমাদের বিবেচনায় বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর জন্য একটা অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৩ সালে কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ হয়ে যায়। এ মামলার নিষ্পত্তি হলেও দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি নিয়োগ প্রক্রিয়া, যে কারণে দেশে মোট রোগীর ৫%-এরও সেবা নিশ্চিত করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। অন্তত ১.৫ লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই জায়গায় আছে মাত্র ৮,০০০-এর মতো। সরকার এবং প্রাইভেট সেক্টর উভয়েরই আমি মনে করি যে সম্মতি বলি অথবা হাত মিলানো বলি, এর কারণে আমাদের এই নিয়োগগুলো হচ্ছে না, যার কুফল ১৮ কোটি মানুষ ভোগ করতেছে। আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ের উপর নির্ভরশীল, যদিও এখানে মানসম্পন্ন জনবল তৈরিতে নেই উদ্যোগ। ২৪টা গভর্নমেন্ট আইএসটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মাত্র ৩টা আইএসটিতে আমাদের শিক্ষক ফ্যাসিলিটি, প্রফেশনাল শিক্ষক ফ্যাসিলিটি রয়েছে। বাকি ১৬টাতেই আপনি দেখবেন যে ওখানে শুধুমাত্র প্রিন্সিপাল আর কিছু অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই। সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই টেস্ট বাণিজ্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে শত কোটি টাকা। ৪০,০০০ টেকনোলজিস্ট নিয়োগ দেয় সরকার এই মুহূর্তে, সরকারের মাসিক বেতন হবে মাত্র ৮ কোটি টাকা, আর সেইখানে সরকার পাবে প্রায় ১৫০০ কোটি টাকা প্রতি মাসে। দ্রুত নিয়োগ জটিলতা নিরসন সহ স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে কাজ চলমান রয়েছে বলে জানালেন অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। অবশ্যই এটা একটা চিহ্নিত সমস্যা, এটা ইনিশিয়েট করা হবে, কিন্তু পরবর্তীতে সরকারের মেয়াদের উপর নির্ভর করে যে তারা এটা সম্পন্ন করে যেতে পারবেন কিনা, কিন্তু শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে অবশ্যই।
22 বছরের বেশি সময় ধরে আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির প্রক্রিয়া। এর মধ্যে টেকনোলজিস্টদের চাকরি 10ম গ্রেডে উন্নীতকরণ সহ সার্বিক বিষয় পর্যালোচনা করছে সরকার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়, আর এতে করে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। পরে ওই আগুন আরও একটি বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 4 জন পুড়ে মারা যান। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাস থেকে আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহত বেশ কয়েকজনকে আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ঘটনাস্থল থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, কিভাবে দুর্ঘটনাটি হলো আর নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা, আর আহত যারা হয়েছেন তাদেরই বা সবশেষ পরিস্থিতি কি জানাবেন? গতকাল মধ্যরাতে আনুমানিক 2টা জায়গাটিতে রয়েছে এখন সাভারের রাজফুলবাড়ি এলাকার পুলিশ টাউনের ঠিক সামনে ঢাকা আরিচা মহাসড়কে। এখানে আমার ঠিক পিছনের জায়গাটি দাঁড়িয়েছিল, কোনো কিছুর জন্য হয়তো অপেক্ষা করছিল। ঠিক এই সময়টিতে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস এসে সজোরে ধাক্কা দিলে কিন্তু অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে সেখানে কিন্তু আগুন ধরে যায়। ফলে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন কিন্তু ঘটনাস্থলে পুড়ে বস্তুভূত হয়ে যায়। তাদেরকে কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে এবং আরো 7 জন কিন্তু আহত হয়েছে। এই ঘটনার বাসের 7 জন আহত হয়েছে। বেশিরভাগ সংখ্যক যাত্রী বাস থেকে নেমে যেতে সক্ষম হয়েছে তড়িঘড়ি করে নামতে গিয়ে 7 জন কিন্তু বাসের আহত হয়েছে। তার মধ্যে কিন্তু নারী ও শিশু রয়েছে এবং ওই বাসটি আমরা কারণ হিসেবে জানার চেষ্টা করেছিলাম আসলে কি কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শী 2-1জনের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন রাত যখন গভীর রাত মানে 2টা বাজে, ওই সময়টিতে ঘন কুয়াশায় আসলে ঢাকা ছিল গোটা ঢাকা আরিচা মহাসড়ক। সে কারণে বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এই অ্যাম্বুলেন্সকে এবং অ্যাম্বুলেন্সে কিন্তু ফলে 4 জন আসলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এবং আরো কিছু বিষয় রয়েছে, কিছু জানিয়ে রাখছি, ঢাকা আরিচা মহাসড়কের বেশিরভাগ ল্যাম্পপোস্টে কিন্তু বাতিগুলো আসলে সচল না। সেটিও একটি কারণ একদিকে বাতিগুলো সচল না, অন্যদিকে ঘন কুয়াশার কারণে কিন্তু বাস চালক তেমন কিছু দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্স থেকে 4 জন কিন্তু এখানে নিহত হয়। এবং ফায়ার সার্ভিস বলছে যারা যেগুলো নিহত হয়েছে মরদেহগুলো সেগুলোর সহ সারা শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় কিন্তু নিশ্চিত হয়। তাদের পরিচয় নিশ্চিতে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত কোনো আত্মীয় স্বজন কিংবা কারোর সাথে কিন্তু দেখেছেন ঘটনাটি, তারা কিন্তু আসলে খুবই আতঙ্কিত। তারা বলছেন তাদের চোখের সামনে মুহূর্তের মধ্যেই আসলে এখানকার যে আগুনের ঘটনাটি ঘটেছে এবং এই ধরনের আগুনের ঘটনাটি ঘটেছে যে ফায়ার সার্ভিসও কিন্তু কিছুক্ষণ পরে ছিলেন। তার খবর পেয়ে ফায়ার সার্ভিস আস্তে আস্তে কিন্তু বাসটি আপনাদের যেমনটি দেখিয়েছি আমরা ভিডিওতে দর্শক, সাভারে বাস আর অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহতের সংখ্যা 4, আহত বেশ অনেকে। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সেখান থেকে সহকর্মী হুমায়ুন কবির। লন্ডন ক্লিনিকে আজ থেকে যথাযথ চিকিৎসা শুরু হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেখানে অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে বেগম জিয়ার। এর মধ্যে গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে।
এর আগে দীর্ঘ প্রায় 7.5 বছর পর লন্ডনে দেখা হয় মা ছেলের, যাদের বিচ্ছিন্ন করেছিল বিভেদের রাজনীতি। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান। আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় পারিবারিক মিলন মেলায়। সিফাত শাহরিয়ার জানাবেন বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলিঙ্গন। অর্ধযুগের বেশি সময় পর সামনাসামনি মা ছেলের দেখা। হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও এক পারিবারিক পুনর্মিলন। পরিবারের সদস্যরা ছাড়া স্বাগত জানাতে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। বেগম জিয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে। যুক্তরাজ্যে বিএনপির অসংখ্য হাজার হাজার নেতা কর্মী এই মাইনাস তাপমাত্রার মধ্যে এসেছেন। ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশাই আমরা ব্যক্ত করি। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান। 5:30টায় তার গাড়িবহর পৌঁছায় হাসপাতালে। প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে আপাতত তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে যথাযথ চিকিৎসা। ব্রিটিশ ডাক্তাররাও সকাল থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। বাংলাদেশি ডাক্তাররাও তাদেরকে ব্রিফ করেছেন এবং তারাও এটা ব্রিফ নিয়ে তারা আজকে ওনাকে ডাক্তার জাহিদ ভাইও বলেছেন যে রেস্ট নিচ্ছেন এবং কালকে থেকে ফুল ট্রিটমেন্ট চলবে আনটিল আনলেস ওনার সুস্থতা নেওয়া পর্যন্ত হসপিটালে থাকবেন ইনশাআল্লাহ। যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুখ সুস্থতা রয়েছে সেটা পরবর্তীতে। বুধবার বিকেল 3টায় তাকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছায়। এ সময় পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গেল বছরের তুলনায় এবার অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক রিটার্ন জমা বেশ কম। সব জটিলতা কাটিয়ে বর্ধিত সে সময় সন্তোষজনক তিনধারী আয় ব্যয়ের হিসাব জমা দেবেন বলে আশা এনবিআরের। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাজার মাহবুব। নভেম্বরের প্রথম দিকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন জরিমানাবিহীন রিটার্ন জমার সময় এবার খুব বেশি বাড়বে না, কিন্তু প্রত্যাশিত রিটার্ন জমা না পড়ায় চলতি কর্মবর্ষে 2 দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম দফা 31 ডিসেম্বর পর্যন্ত ও সবশেষ 24 ডিসেম্বরের এক আদেশে ব্যক্তি করদাতাদের জন্য সময় বাড়ানো হলো 31 জানুয়ারি পর্যন্ত, আর কোম্পানির জন্য 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এনবিআরের হিসাব বলছে বর্তমানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 1,10 লাখ, বিপরীতে ডিসেম্বর শেষে রিটার্ন জমা পড়েছে প্রায় 30 লাখ। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে 10 লাখের বেশি। আয়কর সংশ্লিষ্টরা বলছেন বাধ্যতামূলক করায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অনলাইনে রিটার্ন দিলেও স্বেচ্ছায় রিটার্ন দিচ্ছেন না বাকিরা। গত বছরের যে অবস্থান ছিল তার চেয়ে কিছুটা আপডেট হয়েছে। এখানে তো আপনার দক্ষ যেই জনবলের দরকার সেখানে সেই জনবলের অভাব আছে, সেজন্য আর আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেক কাগজপত্র আপনার সঠিক সময়ে বিভিন্ন যে সংস্থা থেকে কাগজপত্রগুলি লাগে, ব্যাংক স্টেটমেন্ট লাগে, সঞ্চয়পত্রের কাগজ যাদের আছে সঞ্চয়পত্র, তাদের যেই কাগজগুলি বা হাউস বিল্ডিংয়ের লোনের যেই বিপরীতে যেই স্টেটমেন্ট
সেইগুলি পেতে একটু দেরি হয়। আর এছাড়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবার যেটা ছিল সেটা ছিল আপনার পরিপত্রটা অনেক দেরিতে বের হয়েছে। এদিকে ডিসেম্বরের বিভিন্ন সময়ে এসে অনলাইনে রিটার্ন দিতে না পেরে অনেক করদাতা যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। সম্প্রতি কর অঞ্চল বাড়ানো ও আয়কর ফাইল ট্রান্সফারের কারণে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে কর অফিসগুলোকে। সব সমস্যা কাটিয়ে বর্ধিত সময়ে কাঙ্ক্ষিত রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কর্মকর্তাদের। এটা আমাদের প্রথম দিকে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আমরা আমাদের ডাইনামিক টিম আছে, তারা কিন্তু এটা সবসময় এটা আপডেট করছে। আর তারপর এরপরেও যদি কোনো সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু ওটা ইনফর্ম করলে ওটাকে অ্যাড্রেস করা হচ্ছে। যে গতবার যে পরিমাণ রিটার্ন বা কালেকশন হয়েছিল তার সাথে আমরা অনেক বেশি রিটার্নও সাবমিট হবে এবং কালেকশন আমাদের বাড়বে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে 90 লাখের মতো টিআইএনের বিপরীতে রিটার্ন জমা পড়েছিল 30 লাখের কাছাকাছি। তবে ওই সময়ে অনলাইনে রিটার্ন জমা পড়েছিল 4 লাখ, যা এবছরের অর্ধেকেরও কম। দ্বিতীয় ধাপে 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর পর বিগত করবর্ষে 36,62,000 করদাতা রিটার্ন জমা দেন। এবার এ সংখ্যা গতবারের তুলনায় বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। পৌষের শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোগান্তি বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে লুৎফর রহমান, সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তরিকুল ইসলাম। তবে শুরুতেই আমরা পঞ্চগড়ের খবরাখবর জানব। লুৎফর, একটু জানাবেন যে এখন তো আগের সংবাদ যখন আপনি যুক্ত ছিলেন তখন থেকে কিছুটা সময় গড়িয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে কিনা, কতটা শীত এখন অনুভূত হচ্ছে, জেলায় তাপমাত্রা কতটা নামলো জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই একটু শীতের তীব্রতা বেশি থাকে। এখানে শীতের আগমন ঘটে আগে এবং এখান থেকে শীতের যে প্রস্থান সেটি কিন্তু অনেক পরে হয়ে থাকে এবং শীতকালে এলে কিন্তু বেশিরভাগ সময় দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু বিরাজ করে প্রান্তিকের জেলায়। গতকাল পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা কমে এসেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখেছি যে পৌষের শুরু থেকে কিন্তু যে শীতের যে তীব্রতা সেটি এই জনপথের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং শীতের যে কনকনে যে শীত এবং আর কাটা শীত অনুভূত হচ্ছে। তবে পৌষের যে শীতের যে ধরন সেটি কিন্তু কিছুটা বদলেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহের মধ্যে কখনো দিনে রোদ এবং কখনো কিন্তু যে শীতের তীব্রতা সেটি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থেকেছে। এবং গত কয়েকদিনের যে শীতের যে চিত্র সেটি হলো যে সূর্যের কিন্তু দেখা মিলছে না এবং হালকা কুয়াশা থাকলেও যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরে ঠান্ডা বাতাস প্রতি ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই ঠান্ডা বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আর শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, দৈনিক আয় নির্ভর যারা মজুর ভিত্তি করেন, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে পঞ্চগড়ের নদীর বালু পাথর যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেকেই কিন্তু সময় মতো কাজে বের হতে পারছেন না। নদীর বালু এবং পাথর শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের অনেকেই বেকার হয়ে পড়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই শীত এলেই তারা চরম দুর্ভোগে পড়েন। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব না থাকলেও এই শীতকে তারা প্রাকৃতিক দুর্যোগ মনে করে থাকেন এবং তাদের দাবি হলো যে শীতকে যেন প্রাকৃতিক দুর্যোগ এলাকা ঘোষণা করে পঞ্চগড়কে যেন এই শীতে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়। অসহায় যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার আমরা সৈয়দপুরে যাব। বাপ্পি, আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুরে হয়তো খানিকটা সূর্যের আলো দেখা গেছে, এ থেকে তাপমাত্রার কোনো পার্থক্য হয়েছে কিনা এবং এই আবহাওয়ায় আসলে সৈয়দপুর বিমানবন্দরের কার্যক্রম কি স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। মুক্তি, আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম যে শীতের তীব্রতা কিছুটা রয়েছে এবং এখন রীতিমতো আমরা সূর্যের দেখা পাচ্ছি এবং এই সূর্যের দেখা পাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে এবং যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো এলাকার সেগুলো একদম স্বাভাবিকভাবেই শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্মজীবী মানুষ যারা তারা ইতোমধ্যেই
তাদের যার যার কাজে নেমে পড়েছেন এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও চলে গেছে। আপনি বিমানবন্দরের কথা জিজ্ঞেস করছিলেন। শীতকালে সাধারণত সৈয়দপুর বিমানবন্দরের যে ফ্লাইট ওঠানামার সময় এটা একটু পিছিয়ে দেওয়া হয়, সকাল 11টা নাগাদ প্রথম ফ্লাইট নামে। তো আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে সেই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় তেমন কোনো প্রভাব পড়ছে না। কারণ হচ্ছে যে যেহেতু কুয়াশা আসলে তেমন একটি আমরা দেখতে পাচ্ছি না, যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজকালের মধ্যেই কিছু ঘন কুয়াশা পড়ার একটা পূর্বাভাস আছে। জানিয়ে রাখি যে রংপুর বিভাগের অন্যান্য যেসব জায়গা আছে সেগুলোর তাপমাত্রা সকাল 6টায় ছিল রংপুরে 12.9 ডিগ্রি, সৈয়দপুরে 12 ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে 11.8 ডিগ্রি, দিনাজপুরে 10.5 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 12.5 ডিগ্রি, ঠাকুরগাঁয় 10.4 ডিগ্রি, লালমনিরহাটে 11.7 ডিগ্রি এবং গাইবান্ধায় 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সকাল 6টায়। তো এখন অনুভূতি যতটুকু বোঝা যাচ্ছে তাতে করে নিশ্চিতভাবেই বলা যায় যে কিছুটা এখন বেড়েছে এবং জনজীবনের যে দুর্ভোগের যে বিষয়টি সেটি অনেকটাই কমে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি একেবারেই স্বাভাবিক যে অবস্থা থাকে সেই অবস্থার দিকেই চলে গেছে এখনকার যে অবস্থাটা সেটি। এবং যত সময় গড়াবে এরকম যদি সূর্যের আলো থাকে তাহলে দিনের আমরা বেশ ভালো রকমের একটি মানে গরমই হয়তো পেতে যাচ্ছি, এরকমটি আমার কাছে মনে হচ্ছে। তো মুক্তি, এই ছিল সৈয়দপুর থেকে শীত নিয়ে আমার কাছে সবচেয়ে অবস্থা। এবারে খুলনার খবরাখবর জানবো। তরিকুল, দেখতে পাচ্ছি দিনের শুরুতেই খুলনায় সূর্যের দেখা মিলেছে, তো সূর্যের এই আলো কি জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এলো কিনা জানাবেন? মুক্তি, আলো, সূর্যের আলো প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা আগে আমরা সরাসরি দেখিয়েছিলাম খুলনার আবহাওয়ার চিত্র। 1 ঘন্টা পরে একটু পরিবর্তন হয়েছে, যেমন এখানে আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানুষ তারা নেমে পড়েছে তাদের যার যার কাজে এবং অফিসগামী মানুষগুলো অফিসে যেতে শুরু করেছে এবং যারা দিনমজুর এখানে অপেক্ষা করছিল প্রতিদিনের মতো তারা কাজের সন্ধানে, তারাও কিছুটা কাজে যোগ দিয়েছে। তবে কাজে যোগ দেওয়ার সংখ্যাটাও কম, কারণ শীতে অনেকে বাড়িতে কাজ হচ্ছে না। গত 2 দিন কিন্তু মেঘলা আবহাওয়া ছিল খুলনাতে এবং যে কারণেই কিন্তু মানুষের কর্মজীবন বা স্বাভাবিক জীবনে কিছুটা ব্যাঘাত ঘটেছিল। আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন আবহাওয়ায় বিভিন্নভাবে মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনি শীতকালেও তা একই রকম প্রতিবন্ধকতার দেখা দিয়েছে। আমরা গ্রাম অঞ্চলে যেটি দেখেছি যে সেখানে শস্য ক্ষেত বা ধান খেতে বা ফসলের ক্ষেতে মানুষ যারা কৃষকরা কাজ করে তারাও কিন্তু সেখানে সকাল থেকে অনুপস্থিত রয়েছে আবহাওয়ার মৃদু দুঃখিত ঠান্ডা আবহাওয়ার কারণে। আর যে কারণে কিন্তু মানুষ সেখানে তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটি পরিচালিত করতে ব্যর্থ হচ্ছে। তো আমরা যদি আবহাওয়ার যে অধিদপ্তরের যে খবর সে অনুযায়ী খুলনায় সকাল থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল এবং পার্শ্ববর্তী বাগেরহাট এবং সাতক্ষীরাতে 14 ডিগ্রি, যশোরে 13 ডিগ্রি, চুয়াডাঙ্গাতে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। সব মিলিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চল জুড়ে বিভাগের পর্দে কিন্তু তীব্র ঠান্ডা বয়ে যাচ্ছে এবং গতকাল যশোরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যে সেখানেও কিন্তু জনজীবনে এক প্রকার দুর্বলতা নেমে এসেছে বা সেখানকার আবহাওয়া জনিত কারণে মানুষ ঘর থেকে সহসা বেরোতে পারছে না। এবং আপনারা জানেন যে যশোর বা অন্যান্য অঞ্চলগুলো যে কৃষি প্রধান অঞ্চল রয়েছে সেখান থেকে যে পণ্য সকালে ক্ষেত থেকে তুলে বিভিন্ন জায়গায় সবজি পাঠানো বা বিভিন্ন জেলাতে যাওয়া সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে সেখানকার কাজে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতের যে প্রকোপ বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে তারই সর্বশেষ খবর। আমাদের সঙ্গে খুলনা, সৈয়দপুর এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আবহাওয়ার সবশেষ খবর। সরবরাহ কমায় নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে এখনো ডিমের বাজার। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ পৌর মুরগি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, প্রথমে জানতে চাই যে মুরগির সরবরাহ কমার একটা তথ্য আমরা পেয়েছি, তো এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর পাশাপাশি ডিমের দামের যে প্রসঙ্গ সেই ব্যাপারেও আমাদেরকে সবশেষ জানাবেন।
অনেক গত 2 সপ্তাহ থেকেই মুরগির বাজার আসলে সরবরাহ কিছুটা কম রয়েছে, যার কারণে বলা যায় যে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। যদি মুরগির দামের কথা বলি, যে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রকারভেদে, ছোট এবং বড় রয়েছে, 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তান এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজি। BB3 জাতের মুরগি রয়েছে, বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, এবং লাল মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি। তবে দেশীয় যে মুরগি রয়েছে তা বিক্রি হচ্ছে 480 টাকা কেজি এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু শীতের মৌসুম চলছে, আর শীত মৌসুমে আসলে মুরগির বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, এতে করে মৃত্যুর ঝুঁকিও অনেকটা বেশি থাকে, যার কারণে ফার্মে আসলে মুরগির উৎপাদন কম হচ্ছে। আর উৎপাদন কম হওয়ার কারণে বাজারে সরবরাহ কম হচ্ছে, সরবরাহ কমার কারণে দাম কিছুটা বেশি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর যেহেতু জেলায় আসলে মুরগির উৎপাদন কম হয়ে থাকে, বিশেষ করে জয়পুরহাট, বগুড়া থেকে এইসব মুরগি আসলে পাইকারদের হাত ধরে ব্যবসায়ীদের কাছে আসে, তারপরে খুচরা ব্যবসায়ীদের হাত ধরে ভোক্তাদের কাছে চলে যায়, যার কারণে কয়েক হাত বদলের কারণে বলা যায় যে মুরগির দাম কিছুটা বেড়েছে। তবে স্বাভাবিক হতে এখনো প্রায় 2 মাস সময় লাগবে, কারণ হালকা যখন গরম পড়বে মুরগির উৎপাদন বাড়বে এবং তখন দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছেন যে যেহেতু তাদের বেচা কেনা কম হচ্ছে, এতে করে তাদের লাভের পরিমাণ কিছুটা কম হচ্ছে বলে জানিয়েছেন। আর ডিমের বাজারের কথা যদি বলি, যে আমরা দেখেছি যে কিছুদিন আগেও আসলে প্রতি হালি ডিম বিক্রি হয়েছিল 54 থেকে 55 টাকা কেজি, সেখান থেকে মুরগির দাম পর্যায়ক্রমে কমে এসে এখন 45 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ 45 টাকা বিক্রি হওয়াতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মুরগির বাজার থেকে ডিম এবং মুরগির দাম নিয়ে সবশেষ। নওগাঁ মুরগি বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী এবং জানাচ্ছিলেন সেখানকার মুরগি ও ডিমের সবশেষ বাজার দর। এদিকে বরগুড়ার উপকূলীয় উর্বর জমিতে দিন দিন বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। আর এতে করে মাটির যে উর্বরতা সেটা যেমন কমছে, পাশাপাশি দীর্ঘমেয়াদী কৃষির উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। রয়েছে পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও। জিয়াদ মাহবুদ জানাবেন বাকিটা। অপেক্ষায় কেটে যায় পাখির সময়, তবু দেখা মিলছে না খাবারের। প্রকৃতি জুড়ে নানাবিধ দূষণের নেতিবাচক প্রভাবে মরছে মাছ, কমছে জমির উর্বরতা, খাবার পাচ্ছে না পাখি। বরগুনার বুড়িরচর ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায় মাটির ফাঁকি, রেকটিফায়ার, ট্রানজিস্টর সহ নানা ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি, যা বাড়াতে পারে দূষণের মাত্রা। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে বরগুনায়, তবে কৃষকরা বলছেন মাটির উর্বরতা কমায় জমিতে দিতে হয়েছে বাড়তি সার। মোবাইল আর মোলা যদি নষ্ট হয়ে যায় আমরা ব্যবহার করি না, ওটা পাকাই ফেলাই দিই। আবার তারপর রেডিও যদি নষ্ট হয় পাকাই ফেলাই দিই, ওটা আমাকে ধান খাতে বা ওই বেড়ে খাইলে হালাই দিই, থাকে পর্যা। রেডিও ভাঙ্গা ফেলায়, তারপরে মোবাইল ভাঙ্গা, অন্য অন্য জিনিস, টিভি ভাঙ্গা, বিভিন্ন কাজ ভাঙ্গা ডাঙ্গা সব কিছু আমাদের খেতে জমিতে পড়ে। দ্বিগুণ সার দিতে হয়, তারপরও ফসল সঠিক মাত্রায় আমরা পাই না। ফসলি জমিতে কীটনাশক তো আছেই, সাথে যুক্ত হয়েছে পলিথিন ও বর্জ্য, যা পরিবেশের জন্য নীরব ঘাতক। ইলেকট্রনিক ডিভাইসের বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান মাটি ও পানির সঙ্গে মিশে ফসল উৎপাদন ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে আরও ক্ষতির কারণ। হেভি মেটাল পলিউশন ঘটছে, মাটির উর্বরতা কিছুটা হ্রাস পাইছে, গাছের ফলন হচ্ছে না। তখন কৃষক মনে করতেছে আমার মনে হয় নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে, সে ইচ্ছা মতো বা কারো পরামর্শে বেশি পরিমাণে রাসায়নিক সার ইউজ করতেছে। ফলে একটা পলিউশনকে ঢাকতে গিয়ে আমরা আর একটা পলিউশন ঘটাইতেছি। এই সারগুলো এক্সেস ইউজ করার ফলে যে সারফেস রান অফ হবে বা লিচিং লস হবে, এর কারণে আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানকার পানিকেও সে কন্টামিনেট করে ফেলবে, দূষিত করে ফেলবে। কৃষিতে ইলেকট্রনিক বর্জ্যের প্রভাব এড়াতে ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতে সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করি। বিভিন্ন সময় তাদের সাথে আমাদের সমন্বয় স্বভাব হয় এবং তাদের সাথে আমাদের যে সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা হয়, এতে আমরা কৃষক ভাইদেরকেও বলতেছি এবং তাদেরকেও বলতেছি ভবিষ্যতে যাতে এই ব্যবস্থা থেকে, এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা উত্তরণ করতে পারি, সে বিষয়ে কৃষকরা যাতে সচেতন হয় এবং আমাদের যে জনমানুষ যারা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তারা যাতে এই সমস্ত দ্রব্য যেখানে সেখানে না ফেলে।
বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ রাখতে ও উপকূলের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা চালু করতে হবে বলছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। বাগেরহাটের সুপারি ও নারিকেল প্রসিদ্ধ হলেও ক্রমশই কমছে উৎপাদন, যাতে লোকসানের মুখে বাগান মালিকরা। এদিকে নারিকেলকে কেন্দ্র করে গড়ে ওঠা শতাধিক তেলের কারখানায় উৎপাদন নেমেছে শূন্যের কোটায়, যাতে কর্ম হারাচ্ছেন অনেকেই। তরিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন আবুল বাশার। ভোরের আলো ফুটতেই সরগরম হয়ে ওঠে বাগেরহাটের কচুয়াই সুপারির হাট। শুরু হয় ক্রেতা বিক্রেতাদের হাকডাক, বেচাকেনা চলে বিকেল পর্যন্ত। ভরা মৌসুমে বাগেরহাট জেলার এই সুপারি হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পাইকাররা। বিভিন্ন আকার ও মানের উপর নির্ভর করে দাম। সাধারণত 4 থেকে 4.5 মাসের মৌসুমে ব্যাপারীদের হাত ধরে এসব সুপারি পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলায়। বিক্রেতারা বলছেন, কয়েক বছর আগে ফলন ভালো হলেও চলতি বছর ঘূর্ণিঝড়ের কারণে সুপারির ফলনে অনেকটা ধস নেমেছে, যাতে দাম ভালো পাচ্ছেন না তারা। পোকের কারণে গাছের পাতাও সেগুলো যাইছে, নারকেলও কম হয়। সুপারিতে অনেকই ব্যবসা ভালো, এখানে পরিশ্রমও কম হয়। যে সুপারিটা আপনার 700-800 টাকা ছিল, সেই সুপারি এখন 1000 উপরে। ধানের জমি কাটিয়া সুপারি বাগান করতেছে, বিস্তর লাভ হয়। বড়রা ধরেন উপরে 800, 850, 900 টাকা বিক্রি হয়। মাঝলা সুপারি 500, 600। দিন দিন জৌলুস হারাচ্ছে স্থানীয় এই ব্যবসা। 1 দশক আগে সুপারি মৌসুমে প্রতিদিন শত শত শ্রমিক কাজের সুযোগ পেলেও বর্তমানে কাজ করছেন মাত্র 500 শ্রমিক। এমনকি অনেকেই বদলেছেন পেশা। এটা আমাদের বস্তা হলো প্রোডাকশন হিসেবে, একটা বস্তা গোনা হইতেই রাখতে মাত্র 75 টাকা বস্তা। ইনকাম যা হয় আল্লাহর রহমতে মোটামুটি আমার ফ্যামিলি চলতে পারে আর কি, আমিও চলতে পারি। একজন একটা পেশা পাইছে না, সেভাবে আমরা এটাই পাইছে নিছি, আমাদের এটাই ভালো লাগে। অন্যদিকে সুপারির ব্যবসা খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা চললেও ধস নেমেছে নারকেলের ব্যবসায়। নারকেলকে কেন্দ্র করে বিসিক এলাকায় গড়ে উঠেছিল শতাধিক তেল তৈরির কারখানা, সেখানে উৎপাদন নেমেছে শূন্যের কোঠায়। যে মাল বন্যাটা গেল, বন্যার কারণে এবছর সুপারির ফলন অর্ধেকে নেমে এসেছে। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা পাইছি আপনার 7-8 বছর আগে, এখন পাচ্ছি না 50,000 টাকাও। নারকেল পাওয়া যাচ্ছে না, নারকেল গাছে আপনার রোগ, গাছের পাতার নিচে সাদা সাদা পোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, সঠিক পরিচর্যার অভাব, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণে নারকেল ও সুপারির ফলন কমে গেছে। তবে ফলন বাড়াতে প্রতিনিয়ত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। এখানে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, পাশাপাশি আমাদের মাইট দমনের জন্য যে ভার্টিমেক ওষুধ আছে, এটি ব্যবহার করার জন্য আমরা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আমাদের কিছু ফ্যাক্ট শিট রয়েছে, সেগুলো আমরা দিয়ে মাঠ পর্যায়ে উপশহরী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এটি আমরা এই সমস্যার সমাধান করতেছি। কৃষি বিভাগের তথ্য বলছে, বাগেরহাট জেলার 9টি উপজেলায় 2023-24 অর্থ বছরে সুপারির আবাদ হয়েছে 3,960 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 26,833 টন। আর নারকেলের আবাদ হয়েছে 3,654 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে 33,450 টন। গত 1 দশকের পরিসংখ্যান অনুযায়ী উৎপাদনের পরিমাণ মাত্র 2.5%। তরিকুল ইসলাম, এখন, বাগেরহাট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকা ফাস্ট পলিসি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নয়া সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প। আর যার জলজান্ত উদাহরণ হিসেবে থাকছে কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের হুমকি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাদের দাবি, দখলের বদলে দেশগুলোর কাছে ভালো ব্যবসায়িক প্রস্তাব পেতে চান ডোনাল্ড ট্রাম্প। নাফি আরমান মননের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। হামাস ইসরায়েল, ইউক্রেন রাশিয়া কিংবা সিরিয়া গৃহযুদ্ধ, যুদ্ধবাজ ডেমোক্রেটদের 4 বছরের শাসনামলে এমন ছোটখাটো অসংখ্য যুদ্ধ দেখেছে বিশ্ববাসী। যুদ্ধ বন্ধের অঙ্গীকার নিয়ে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান এই নেতার একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে ভূ রাজনীতিতে বাড়ছে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা।
গ্রিনল্যান্ড ক্রয়, পানামা খাল দখল ও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর পেছনে আমেরিকা ফার্স্ট নীতির যুক্তি দেখাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তুলে ধরছেন জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের উন্মত্ত আচরণের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত করার পরিকল্পনা। তাই হুমকিকে হালকাভাবে নেয়া বোকামি হবে 3 দেশের জন্য। Some weakness in Canada at the present moment, where the Prime Minister stepping down. We've got going to have a leadership. There's going to be an election, and usually when he senses weakness, he tries to press the advantage. তবে কানাডা, পানামা ও গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি দিলেও বিষয়গুলো এত সহজ নয় বলেও মত বিশ্লেষকদের। তাদের মতে, হুমকি দেওয়ার মাধ্যমে মূলত প্রতিপক্ষের কাছ থেকে ভালো প্রস্তাব আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর বিশ্লেষণ বলছে, পানামা খাল ব্যবহারে মার্কিন জাহাজের জন্য ট্রানজিটের অর্থ ছাড় চাচ্ছেন রিপাবলিকান নেতা। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ উত্তোলন ও মার্কিন ব্যবসায়ীদের লাভবান করার লক্ষ্যে কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিও করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। He really enjoys keeping people guessing, keeping his opponents off kilter. He thinks that that gives him strength in any of his negotiating positions, and people just don't know what he might do. So although it may look as though his second term is shaping up to be as chaotic as the first, if it is, this time it is very deliberate and strategic chaos. আগ্রাসী আচরণের মাধ্যমে সমর্থকদের কাছে প্রশংসা কুড়ালেও ট্রাম্পকে দুয়ধ্বনি শোনাচ্ছে বিরোধী ও ভিনদেশীরা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশীদের সঙ্গে ধীরে ধীরে শত্রুতা তৈরি করছে যুক্তরাষ্ট্র। এতে করে কানাডা ও পানামার মতো দীর্ঘদিনের মিত্ররা ঝুঁকতে পারে চীনের দিকে। তীব্র হতে পারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংকট। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। প্রায় 13 বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ। জরুরি ভিত্তিতে 40,000 নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। সাভারে 2 বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর আগুনে পুড়ল 4 প্রাণ। আহত কজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমা বেশ কম। বাড়তি সময়ে প্রত্যাশা পূরণের আশা এনবিআরের। এবং উপকূলীয় উর্বর কৃষি জমিতে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।